Let us discuss our topic black body radiation. This is in our syllabus. Before we proceed, I would like to suggest you a black body radiation video from my another channel, It's Science. There I have elaborately discussed about the history of black body radiation, what are the black bodies, etc. In black body radiation, the first thing that comes in our mind is that what is a black body? A black body, this box could be a black body. It can absorb radiation, but it cannot reflect any electromagnetic radiation. That is the limitation of a black body. Now, this absorption cannot go on indefinitely. Suppose this is a box. I have kept this box inside my room, and this box cannot absorb heat indefinitely for an indefinite period of time, because if it does so, then the box will become hotter and hotter, and the surrounding room will be cooler and cooler. So there will be a indefinite transfer of heat from cooler surrounding to a hotter body, which is a violation of second law of thermodynamics. That is not possible. So this absorption of radiation cannot go on indefinitely. There has to be an equilibrium situation, a thermodynamic equilibrium situation between the box and the room, so that this heat flow comes to an end. Now, this box can be a good radiator also. It can radiate heat also. It can emit radiations also. So heat can go in and heat can go out. এবার আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে ডিসকাস করব। ব্ল্যাক বডি রেডিয়েশন মানে কৃষ্ণ বস্তু বিকিরণ। প্রথমেই আমাকে বলতে হবে কৃষ্ণ বস্তুটা কি, বাট এই ভিডিওতে যাওয়ার আগে আমি একটু সাজেস্ট করব, আমার আরেকটা চ্যানেল আছে ইটস সায়েন্স, সেখানে একটা রিসেন্ট ভিডিও আমি পোস্ট করেছি অ্যাবাউট ব্ল্যাক বডি রেডিয়েশন। যেটা আমি শুরু করেছি একটা জুতোর বাক্স দিয়ে, সেটা চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। ব্ল্যাক বডি কি হতে পারে? এই বক্সটা হচ্ছে একটা ব্ল্যাক বডি। একটা ব্ল্যাক বডি রেডিয়েশন মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে, কিন্তু রিফ্লেক্ট করবে না বা প্রতিফলন করবে না। একটা আদর্শ কৃষ্ণ বস্তু যদি হয়, তাহলে সমস্ত রেডিয়েশন বা সমস্ত তরঙ্গ যেটা ওর ওপরে এসে পড়ছে, সে সবটাই অ্যাবজর্ব করে নেবে বা শোষণ করে নেবে। কিন্তু এই শোষণ প্রক্রিয়াটা কিন্তু অনন্তকাল ধরে চলতে পারে না, কারণ এই বক্সটাকে যদি আমি আমারই ঘরে রেখে দিই, তাহলে ওর আশপাশ থেকে তাপ সংগ্রহ করে ক্রমশ উষ্ণ হতে আরম্ভ করবে, উষ্ণ থেকে উষ্ণতর হবে, এবং এই উষ্ণতর হওয়ার যে প্রসেস সেটা ইনডেফিনিটলি অনন্তকাল ধরে চলতে থাকবে, এবং তার ফলে ওর যে রুমের মধ্যে রাখা রয়েছে সেই রুমটা আস্তে আস্তে ঠান্ডা এবং আরো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শীতলতর রুম থেকে উষ্ণতর বাক্সের দিকে হিট ট্রান্সফার হচ্ছে, যেটা কখনোই থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল, মানে এটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড লকে কন্ট্রাডিক্ট করছে, ভায়োলেট করছে। তাই এই প্রসেস কখনোই ইনডেফিনিটলি চলতে পারে না। এই বাক্সটা কখনোই অনন্তকাল ধরে তাপ শোষণ করতে পারে না। এবার মনে করি তাপ যেমন শোষণ করছে, সেরকম তাপ ও রেডিয়েটও করছে বা ছেড়েও দিচ্ছে। মনে করি না, অ্যাকচুয়ালি এটা হয়, এমিশনও করে মানে ছেড়েও দেয়, আবার অ্যাবজর্পশনও করে মানে শোষণও করে। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে টু ওয়ে ট্রাফিকের মতো, হিট ভেতরে প্রবেশ করছে এবং হিট বাক্স থেকে বাইরে চলে যাচ্ছে। এবার এরকম একটা ঘটনা যদি আমি দেখি যে যেখানে হিট এরকম আসছে, এসে বাক্সের মধ্যে পড়ে এর ভেতর দিয়ে ট্রান্সফার হয়ে আবার মানে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এর মধ্যে যে মলিকিউলসগুলো আছে সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা আপতিত হয়েছে, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রভাবে তড়িৎচুম্বকীয়
তরঙ্গের জন্য এটা অসিলেট করতে শুরু করে বা কম্পিত হতে শুরু করে। অনেকটা যেরকম স্প্রিং এর কম্পন হয় সেরকম কম্পিত হতে শুরু করে, এবং তার ফলে এটা আবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই পার্টিকেলটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করতে সক্ষম হয়। কিন্তু এই যে স্প্রিং এর মতো ভাইব্রেট করবে অ্যাটমস মলিকিউলস গুলো, সেই সময় অ্যাটমস মলিকিউলস বা পরমাণু এবং অণুর কনসেপ্টটুকু সায়েন্টিস্টদের জানা ছিল। কিন্তু এটা আমি ক্লাসিক্যাল ফিজিক্সের কথা বলছি। যখন ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে সায়েন্টিস্টরা ভাবতেন যে এরকম স্প্রিং এর মতো অসিলেশনটা হবে, তখন কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কেউ জানতেন না, মানে অ্যাকচুয়ালি অ্যাটমের ভেতরে কি হচ্ছে। কিন্তু এখন আমরা জানি যে একটা নিউক্লিয়াস আছে, তার চারদিকে সাপোজ ইলেকট্রনস গুলো ঘুরে বেড়াচ্ছে। এটা একটা 2s অরবিট, যেখানে দুটো ইলেকট্রন আছে, একটা স্পিন আপ একটা স্পিন ডাউন মনে করি। এবার বাইরে থেকে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই অ্যাটমের উপর আছড়ে পড়ে, তাহলে এই ইলেকট্রনের ওপর সাপোজ এই ফোটনটা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফোটনটা এর উপরে আপতিত হলো। এই ফোটনের এনার্জি যদি যথেষ্ট হয় যাতে করে এই ইলেকট্রনের এই শক্তি স্তর থেকে ইলেকট্রনটিকে নকআউট করতে পারে, তাহলে ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তর থেকে, মানে গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে, নিম্ন স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। কিন্তু ইউনিভার্সে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটি বস্তুই চায় যে আমি সর্বনিম্ন এনার্জি কনফিগারেশনে থাকবো, এমন অবস্থায় থাকবো যেখানে আমার দ্বারা কনজিউমড যে এনার্জি বা শক্তি সেটা সর্বনিম্ন হবে। এই তাগিদ থেকেই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটি আবার তার নিম্ন শক্তি স্তর, মানে যেখানেও আগে ছিল সেখানে লাফিয়ে পড়ে, এবং এই ট্রানজিশনটা হওয়ার সময় একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফোটন নির্গত হয়। এখানে একটু জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের কথা বলতে হয়, যিনি ইলেকট্রোম্যাগনেটিজমকে, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমকে একসাথে আনেন। উনি যেটা জানতেন সেটা হচ্ছে, একটা ইলেকট্রন যখন অসিলেট করে, মনে করি এখানে এটা একটা অ্যান্টিনা, আমাদের টেলিভিশনের অ্যান্টেনা, এখানে একটা ফিল্ড দেওয়া রয়েছে, এখানে প্লাস ফিল্ড, এখানে মাইনাস ফিল্ড। এই অ্যান্টেনার ভেতরে একটা ইলেকট্রন এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ অসিলেট করছে বা কম্পিত হচ্ছে। এই অসিলেশনের দরুন যে কোনো চার্জড পার্টিকেল, কোনো আধানযুক্ত কণার যখন এরকম অসিলেশন হয়, তখন সেই কণা নিজে থেকেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত করে। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের নির্গমন হয় যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে, সেটা হচ্ছে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এই আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে টেলিভিশনের ব্রডকাস্টিংটা হয়। এই অ্যান্টেনার যে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জের তরঙ্গ, সেটা একটা প্যাকেট হিসাবে কাজ করে বা একটা বাহক হিসাবে কাজ করে। এই বাহকের মধ্যে অরিজিনাল যে সিগন্যালটা, মনে করে টেলিভিশনে কেউ কথা বলছেন, কোনো সায়েন্সের বিষয়ে কিছু বলছেন, তার সেই যে সিগন্যালটা সেটা এই ক্যারিয়ার ওয়েভটার মধ্যে বা সেই প্যাকেট তরঙ্গটির মধ্যে বা বাহক তরঙ্গটির মধ্যে ভরে দেওয়া হয়, এবং আমরা আমাদের ঘরে রিসিভারে যখন তাকে রিসিভ করি, তখন এই প্যাকেটটা খুলে যায়, তার ভেতর থেকে সিগন্যালটাকে আমরা শুনতে পাই এবং দেখতে পাই। এটা হচ্ছে টেলিভিশনের ব্রডকাস্টিং এর মোদ্দা কথা, মূল কথা। তো এইভাবে একটা বাক্সের মধ্যে যে ইলেকট্রনস গুলো রয়েছে, তারা যখন বাইরে থেকে এনার্জি, যে এনার্জিটা এসে পড়লো, সেই এনার্জিটা যখন অ্যাবজর্ব করলো, তখন সেটা এইভাবে কম্পিত হতে থাকবে, ঠিক এরকম অ্যান্টিনার ইলেকট্রনের মতো, এবং সেটা নিজেই একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছেড়ে দেবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা কি হবে না, সেটা ডিপেন্ড করবে কোন মোডে অসিলেট করছে তার উপরে। এবার আমরা জানি ইন্টেন্সিটি মানে হচ্ছে বেসিক্যালি পাওয়ার, পাওয়ার থেকে আমরা ইন্টেন্সিটি পাই বা ইন্টেন্সিটি থেকে পাওয়ার পাই। এবার পাওয়ার মানে হচ্ছে এনার্জি বাই টাইম। ইন্টেন্সিটির সঙ্গে ল্যামডার কোনো যোগাযোগ নেই,
অর্থাৎ ল্যামডা যাই হোক না কেন ইন্টেন্সিটি সেম থাকবে, অর্থাৎ আমরা এরকম একটা ফ্ল্যাট কার্ভ পাবো। সো হোয়াট ইফ a radiation just come inside the box and it just passes like this. Now classically at the time, by then classical physics was known, quantum mechanics was not known. So in order to explain this phenomena, scientists adopted the idea that when a radiation falls on an atom, the concept of atoms and molecules was known by scientists then. So they thought that the atoms and molecules, when they got hit by this incoming radiation, they begin to vibrate, something like a classical spring. But later we came to know that this is not the case. What happens is inside an atom, suppose this is a nucleus and electrons are orbiting. Let's say this is S orbit with 2 electrons. What happens is an electron is in its ground state, and if the incoming radiation has a sufficient energy to knock this electron out from this ground state, it will eventually land up in its first excited state if this radiation contains exactly the same amount of energy as this energy gap between the ground state and the first excited state. So this electron makes a transition from the ground state and the first excited state. Now every system in this universe tries to retain its minimum energy configuration, and in order to achieve the minimum energy configuration, it jumps from its higher excited state to the ground state, and during this process it emits electromagnetic radiation. Let's not forget about James Clerk Maxwell, because he brought electricity and magnetism together, and transmissions and our mobile phones, our refrigerator, anything we can see in a civilized society is basically due to James Clerk Maxwell. So what he got the knowledge that inside a broadcasting antenna there is an electron, and if there is an electric field applied here, this is a plus of the electric field and the minus sign of the electric field, and this electron will oscillate like this to and fro, up and down. During the course of oscillation it emits electromagnetic radiation, and this is in the range of ultra high frequency. This is called carrier wave. Carrier wave is why the carrier wave? Because the radiation emitted by this electron works as an envelope of the television signal. Suppose someone is giving a talk on black body radiation in the television center. So his words or her words are put inside this carrier wave, and that carrier wave in the ultra high frequency range is transmitted through the medium, and when a receiver receives that, this carrier wave gets separated and the signal inside the carrier wave eventually comes out, and we can hear the lectures of black body radiation telecast in the television. I'm extremely sorry for this noise. Actually I reside roadside, and this is a quite busy road. I'm really very sorry for that. I sincerely apologize for that. Now suppose inside the black box, inside the box we are discussing, the electron absorbs radiation and it starts oscillating, and while oscillating it's emit electromagnetic radiation. But what will be the wavelength of that radiation? This could be any wavelength, and this wavelength depends on the mode of the oscillation.
Now, if we try to plot the intensity, how the intensity varies with the wavelength, then I will get a straight line which is parallel to x-axis, that is parallel to lambda axis, which means intensity does not depend on lambda, it remains the same. It doesn't matter whether wavelength decreases or increases. Why? Because if we call intensity, then what comes in our mind is the power, and power is basically energy transfer rate, work done by time or energy by time. So there is no lambda involved here, we can see. So we predict that our plot of intensity will look like this. Experimentally, what was found was quite a mismatch with the theoretical prediction of the intensity curve. Experimentally, it was found that when we decrease the temperature, peak of this intensity curve shifts rightwards, that is towards a greater lambda region. So if we consider that this region is reserved for visible light, then this region corresponds to a higher lambda electromagnetic radiation, which means it may be reserved for infrared radiation. So when we decrease the temperature, the peak of this intensity graph shifts towards a lower energy or lower frequency region and higher wavelength region. This is a rough estimate of how the color of every glowing object depends on temperature. Suppose temperature is 480 degrees Celsius, then the object will glow with a faint red color, and if the temperature is 930 degrees Celsius, it glows with bright orange color. And as we increase the temperature and increase it up to 1300 degrees Celsius, then it will glow with a yellowish white light, as we can see in our daily household incandescent light bulbs. Experimentally, intensity বা তীব্রতার যে গ্রাফটা পাওয়া গেল, সেটা থিওরিটিক্যালি যে গ্রাফটা আমরা এক্সপেক্ট করছিলাম একটু আগে যেটা নিয়ে ডিসকাস করলাম, তার সাথে একেবারেই ম্যাচ করেনি। যখন কোনো বস্তুর টেম্পারেচার বা তাপমাত্রা কমতে আরম্ভ করলো, তখন এই ইন্টেন্সিটি গ্রাফের যে পিক বা চূড়াটা, সেটা হায়ার ওয়েভলেন্থ রিজিয়নের দিকে শিফট করতে আরম্ভ করলো। অর্থাৎ তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তীব্রতা গ্রাফের এই যে চূড়াটা, সেটা অধিকতর তরঙ্গদৈর্ঘ্যের দিকে অর্থাৎ নিম্নতর কম্পাঙ্কের দিকে শিফট করতে আরম্ভ করলো। এই যে ওপরের যে গ্রাফটা, সেটা হাইয়েস্ট টেম্পারেচার T1, পরেরটা T2, যেটা টেম্পারেচার T1 এর থেকে কম, একদম শেষেরটা T3, যেটা টেম্পারেচার এদের সবার মধ্যে কম। মনে করি এই রিজিয়নটা, এই অঞ্চলটা ভিজিবল লাইটের জন্য। এবার ভিজিবল লাইটের থেকে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বেশি, কিন্তু তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কম। কাজেই এই স্থানটা, এই অঞ্চলটা যদি ভিজিবল লাইটের জন্য হয়, দৃশ্যমান আলোর জন্য হয়, তাহলে ডান দিকে যত শিফট করব, তত এই রিজিয়নটাতে আমরা অবলোহিত রশ্মিকে দেখতে পাবো। এইটা খুব স্ট্রাইকিং একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট ছিল, যেটার থিওরি সেই সময়ে সায়েন্টিস্টদের কাছে ছিল না। আমি এখানে মোটামুটি একটা এস্টিমেশন দিয়েছি যে টেম্পারেচার কত হলে বস্তু কি কালার নিয়ে গ্লো করবে। আমাদের বাড়িতে যদি ইনক্যান্ডিসেন্ট লাইট বাল্বের কথা ভাবি, লেড বাল্বের কথা নয়, ইনক্যান্ডিসেন্ট লাইট বাল্বের কথা বলছি আমি, সেগুলোতে দেখা যায় যে টেম্পারেচার মোটামুটি মনে করি 480 ডিগ্রি সেলসিয়াস, তখন তার কালার হবে হালকা লাল রঙের। টেম্পারেচার যত বাড়তে থাকবে, লালটা গাঢ় হতে থাকবে। 930 ডিগ্রি সেলসিয়াসে কালারটা শিফট করে লাল থেকে অরেঞ্জ হবে, অরেঞ্জের কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। তারপরে 1300 ডিগ্রি সেলসিয়াসে তখন সেটা একটা
হলুদ সাদা এরকম একটা আলো নিয়ে জ্বলতে থাকবে, যেটা আমরা ফাইনালি আমাদের ইনক্যান্ডিসেন্ট লাইট বাল্ব থেকে যে আলোক রশ্মিটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে ফাইনাল কালার। এবং সেই সময় ওই বাল্বের টেম্পারেচার 1300 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।